আমার নাম ইসরাত জাহান সাথী, সবাই সাথী নামেই ডাকে। 2009 সালে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। তখন আমি অনার্সে ভর্তি হয়েছি মাত্র। বিয়ের পরে ভালোই ছিল সবকিছু। শ্বশুর বাড়ির সবাই আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমার বর ছিল হাই স্কুলের ইংলিশ টিচার। সবকিছু একটু বলে নিলাম, না বললে তো আর বুঝতে পারবেন না। আমাদের বাড়ি আর শ্বশুর বাড়ির দূরত্ব ছিল 10 কিলোমিটারের মতো। আমাদের বাড়ি মানে হচ্ছে আমার বাবার বাড়ি থেকে আমার হাজবেন্ডের স্কুল অনেকটাই কাছাকাছি ছিল, তাই বেশিরভাগ টাইম আমি আমার বাবার বাড়িতেই থাকতাম। আর আমার বর হচ্ছে স্কুল আর টিউশনি শেষ করে রাত 10টার দিকে আমাদের বাড়িতে আসতো। ও ইংলিশে খুব ভালো শিক্ষক ছিল। আমাদের বাড়ি একদম গ্রামে, ওখানে ওর থেকে ভালো কোনো শিক্ষক ছিল না। বেশিরভাগ সময় ও স্কুলেই থাকতো। সব ঠিকঠাক ছিল। 2 বছর খুব ভালোই ছিল আমাদের সংসার। 2021 সালে আমি প্রেগনেন্ট হই। শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাই খুব খুশি, আমার হাজবেন্ডও খুব খুশি। 4 মাসের সময় হঠাৎ করে আমার প্রচুর ব্লিডিং হতে শুরু করে, আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাকে বেড রেস্ট দিল। চলে এলাম বাপের বাড়ি একেবারের জন্য। বেবি হওয়ার পরে যাব এই প্ল্যান করেই চলে গেলাম। আমার বাবার বাড়িতে আমি, আমার মা, ছোট ভাই, বড় ভাই আর ভাবি। ছোট ভাই ক্লাস 10-এ পড়ে। এই হচ্ছে আমাদের সংসার। আমার বাবা নেই। ছোট ভাই হওয়ার 3 মাস পরে আমার বাবা মারা যায়। সেই থেকে বড় ভাই আর মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেন। বড় ভাইয়া নৌবাহিনীতে জব পায়, সেই থেকে আমার মায়ের কষ্ট গুছালো। মা বয়স্ক ছিল, তাই ভাবি বাড়িতেই থাকতো। ভাবি খুব মিশুক ছিল, যে কোনো মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারতো। আমি বেড রেস্টে যাওয়ার পরে স্বামীর সাথে ঘনিষ্ঠ হওয়া নিষেধ ছিল। ডাক্তার বারবার বলে দিয়েছিল একেবারেই কাছে যাওয়া যাবে না। বর এই নিয়ে প্রথম একটা ঝামেলা করেছে, বাট তারপর লক্ষ্য করলাম সে ভালোই আছে। পাশে শুয়ে থাকলেও আমার দিকে তাকাচ্ছে না বা আমার গায়েও হাত লাগাচ্ছে না। আমি ভাবতাম হয়তো ডাক্তার নিষেধ করেছে তাই দূরে দূরে থাকছে। আমি ভাবতাম এটা কোনো ব্যাপারই না। দিন যত যাচ্ছে আমার বরের অবহেলা ততই বাড়ছে। আগে হচ্ছে রাত 10টার দিকে বাসায় আসতো, আর এখন লক্ষ্য করি যে আসরের নামাজের পরপরই সে বাসায় চলে আসে। আর আমার ভাবির সাথে খুব একটা অন্যরকম সম্পর্ক। আগেও ভালো সম্পর্ক ছিল, যেহেতু ভাবি অনেক মিশুক মানুষ ছিল তাই। কিন্তু এখনকার রিলেশনটা কেমন যেন চোখে পড়ার মতো লাগতেছিল। আমি কখনো সন্দেহ করিনি, কারণ ভাবি অনেক ভালো মানুষ ছিল তাই, এবং এতদিনে তার কোনো খারাপ কিছু চোখেও পড়েনি। একদিন ভোর রাতে ঘুম ভেঙে যায় আমার। উঠে দেখি আমার স্বামী আমার পাশে নেই। আমিও ধীরে ধীরে উঠলাম। উঠে দেখি সিঁড়ির উপর বসে বসে ফোন টিপছে। বলল ঘুম আসছিল না তাই উঠে আসলাম। একদিন আমি আমার স্বামীর গেঞ্জি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, পরে ভাবি এনে দিল তার রুম থেকে। আমি ভাবলাম হয়তো ভাবি কাপড় আনার সময় একসাথে তার কাপড়ের সাথে চলে গেছে তার রুমে, তাই দিয়ে গেল। এরপর স্কুল থেকে বিভিন্ন সময় কিছু প্রয়োজন হলে ভাবির নাম্বারে কল দিত। ভাবি এসে আমাকে বলতো। আরেকদিন ভাবির নাম্বারে কল দিছে আর আমি সামনেই ছিলাম। ভাবি ফোনটা আমাকে দিল। আমি কথা বলতেছিলাম আর ভাবি উঠে অন্য রুমে গেল। কি যেন মনে করে হঠাৎ করে ভাবির ফোনের ইনবক্সে গেলাম। এটাই হয়তোবা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ইনবক্সে দেখি আমার স্বামীর মেসেজ। একটা মেসেজ এমন ছিল, কি দরকার ছিল আমার রাতের ঘুম কেড়ে নেওয়ার। এখন না পারছি তোমাকে বুকে নিতে, না পারছি ঘুমাতে। এই মেসেজটা দেখার পর আমি মাটির নিচে ঢুকে যাব নাকি পানিতে ঝাঁপ দিব বুঝতে পারতেছিলাম না। হাত পা থরথর করে কাঁপতেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল মিনিটের মধ্যে আমি পাথর হয়ে গেছি। ভাবতেছি এটা কিভাবে সম্ভব। আবারও মেসেজটা আমি পড়তেছিলাম আর বারবার নাম্বারটা শুধু মিলাচ্ছিলাম। একটা জিনিস আমার চোখের সামনে, কিন্তু সত্যিটা আমি মেনে নিতে পারতেছিলাম না। এটা কোনোভাবেই মানতে পারতেছিলাম না আমি। সাথে সাথে আমার প্রেসার বেড়ে গেল, শ্বাসকষ্ট শুরু হলো। মা চিৎকার দিয়ে বলতেছে আমার মেয়েটা কেমন জানি করতেছে, তোমরা কে কোথায় আসো, সবাই আসো। মায়ের প্রতিটা কথায় আমার কানে যাচ্ছে, কিন্তু কিছু যে বলবো সেই শক্তি নেই আমার। ভাবি সহ আশেপাশে সবাই আসলো। কিছুক্ষণ পরে কথা বলতে পারলাম। আমার স্বামী শুনে তাড়াতাড়ি বাসায় আসলো। ততক্ষণে আমি কাউকে কিছু বললাম না, শুধু চোখে পানি পড়ছে আর হাত পা কাঁপছে। আমার ভাই অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে, একা টাকা ইনকাম করে, আর এই বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে। এরপর এমন কিছু শুনলে আমার মা ভাই দুজনেই মারা যাবে। আমি খুব আদরের, এই ব্যাপারগুলো কেউই মেনে নিতে পারবে না। রাতে আমার স্বামী বলল কি ব্যাপার, হঠাৎ করে কি হলো তোমার? সকালেও তো সবকিছু ঠিক ছিল। আমি কোনো কথা না বলে অন্যদিকে ফিরে শুয়ে আছি। আমার মাথায় হাত দিচ্ছে, তখন আরো বেশি ঘৃণা হচ্ছিল। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। রাত 2টা বা 3টা হবে, তখন দেখি আমার স্বামী আমার পাশে নেই। আমি উঠে টর্চ নিয়ে বাহিরে গেলাম। বাহিরে গিয়ে দেখি পুকুর ঘাটে কথা বলার সাউন্ড আসতেছে। কাছে গেলাম, শব্দ নাই। হয়তো ফোনে কথা বলতেছিল, কিন্তু আমাকে দেখে ফোনটা কেটে দিছে। সেদিনের মতো সব গেল। আমিও মান সম্মানের ভয়ে মুখ খুললাম না। কত বোকা ছিলাম। নিজের কথা চিন্তা না করে অন্যের মান সম্মানের কথা চিন্তা করছি। চিন্তা করেছি ভাবিকে ভাইয়া মেরে ফেলবে, মানুষ খারাপ ভাববে। ছেলে মানুষের হয়তো এমন কিছু করার অধিকার আছে, তাই করেছে, সব ঠিক হয়ে যাবে। দিন যত যায় তাদের লীলা খেলা আমার নজরে আরো বেশি আসতেছে, কিন্তু তেমন ভাবে কেউই মুখ ফুটে কিছু বলতেছে না। এর মাঝে ভাবি বাপের বাড়ি যাবে, তো মা বলতেছে ছোট ভাই তাকে দিয়ে আসবে, কিন্তু ভাবি কিছুতেই মানছে না, তিনি একা একাই যাবে। আর আমাদের গ্রামের নিয়ম, বউয়েরা কখনো বাবার বাড়িতে একা যায় না, বা শ্বশুর বাড়ি তো বাবার বাড়িতে আসার সময় একা একা আসে না, কেউ নিয়ে আসে। সবসময় তো আমার ছোট ভাই তাকে নিয়ে যেত, কিন্তু আজকে আমার ছোট ভাইকে ভাবি আর নিল না। এদিকে সারাদিন
আমার স্বামীর কোনো খোঁজ নাই। ফোন দিলাম, বলে মিটিং এ আছে, রাত হবে, বাসায় আসতে। আমার মন মানছে না। ঠিক বুঝতে পেরেছি ভাবির সাথে আছে তিনি। ছোট ভাইকে স্কুলে পাঠালাম সন্ধ্যার একটু আগে, যেহেতু স্কুলটা আমাদের বাড়ির কাছেই। আমার ছোট ভাই এসে বলল, আপু আজ নাকি দুলাভাই স্কুলে যায়নি, ছুটি নিয়েছে। মাথায় আকাশ ভেঙে পড়লো। প্রেগনেন্সির টাইমে এত পেন আর নিতে পারছিলাম না। দিন দিন প্রেসার বাড়ছে আর শ্বাসকষ্ট হচ্ছে। মনে মনে ভাবলাম আজ একটু ধরা দিতেই হবে। তারা হয়তো ভাবছে তাদের লীলা খেলা কেউ জানে না। রাত 9টা, কারো কোনো খবর নাই। বাড়ির পাশের এক প্রতিবেশী আমাদের দূর সম্পর্কের দুলাভাই হয়। তিনি বাড়িতে এসে আমার মায়ের কাছে বলতেছে, কাকিমা সাথীর জামাইকে নিয়ে কি বেটার বউ শহরে গেল নাকি? আমার মা বয়স্ক, গ্রামের সহজ সরল মানুষ। সে বলে, না না, তুমি যেন কাকে দেখছো, বৌমা তো একা একাই বাড়িতে গেছে। আমার আর বোঝার মতো কোনো কিছু বাকি রইল না। আমার ছোট ভাই আমাকে জড়িয়ে ধরে বলতেছে, একটা কথা বলবো? আমি বললাম বল। বলছে, বকা দিবি না তো? আমি বললাম কিছুই করব না, তুই বল। ভাই তখন আমায় বলল, দুলাভাই আর ভাবি যেন কেমন কেমন করে, আমার ভাল লাগে না। দুলাভাই শুধু ভাবির দিকে তাকায়া থাকে, আরো অনেক কিছু রে আপু। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। তার মানে আমার ভাইটাও বুঝতে পেরেছে তাদের আচার আচরণ। ওর চোখ থেকে পানি পড়ছে আর বলছে, আপু তুমি কষ্ট পেলে আমার খুব কান্না আসে। তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না। তুমি সারাদিন আমার সাথে কথাও বলো না, আমাকে পড়াও ধরো না। এইগুলো আমার ভাল লাগে না। বাবা মারা যাওয়ার পর থেকে আমি আমার ছোট ভাইয়ের সব থেকে প্রিয় ছিলাম। ওকে খাইয়ে দেওয়া, পরিয়ে দেওয়া সবকিছু আমিই করেছি। অথচ এখন মানসিক প্রেসারের কারণে আমি ওর সাথে কথা পর্যন্ত ঠিক মতো বলতে পারি না। নিজের কাছে নিজেরই তখন অনেক বেশি খারাপ লাগছিল, কার জন্য আমি আমার আপন মানুষদের কষ্ট দিচ্ছি। ভাইকে বোঝালাম আমি অসুস্থ, তাই এমন করছি, আবার সবকিছু ঠিক হয়ে যাবে। আর দুলাভাই ভাবিকে নিয়ে এমন বলতে নেই, তাদের সম্পর্ক ইয়ারকির মস্কারি করার, তাই তারা এমন ভাবে কথা বলে, তাকায়, আর কিছু না। রাত 1টায় তিনি বাসায় আসলেন। তার মুখ দেখে আমি বুঝতে পারলাম কোনো কিছু চুরি করে এসেছে।